নমস্কার। টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের আরেকটি রহস্য কাহিনী, লেখিকা মৌ রুই দাসের কলমে মিশন চড়ুই। পরপর উধাও হয়ে যাচ্ছে কলকাতা শহর থেকে ছোট ছোট বাচ্চারা। কোনো র্যানসম কল আসছে না, কেউ তাদের অপহরণের দাবি জানাচ্ছে না এবং সেটা জানিয়ে কোন রকম পয়সা কড়িও চাইছে না। তাহলে এই বাচ্চাগুলোর সঙ্গে হচ্ছেটা কি? গোটা শহর জুড়ে এই চাঞ্চল্য কি থামাতে পারবে রুদ্রপ্রিয় গিরি? সেই নিয়ে আমাদের আজকের এই পরিবেশনা। আপনারা যারা গল্প শুনছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে গল্পটি শুনছেন এবং গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, লেখিকা মৌ রুই দাসের কলমে মিশন চড়ুই। দিন দিন যা গরম পড়ছে তাতে মনে হচ্ছে আর বাইরে বেরোনো দায় হয়ে উঠবে। কেন, কি হয়েছে মানিকবাবু? এত গরমে আপনি বেরিয়েছেনই বা কেন? আর বলবেন না মশাই, কাজ কাজ তো আমাদের করে যেতেই হবে। সেখানে তো আর গরম বললে ওনারা কথা শুনবেন না। হ্যাঁ, সে তো আপনি ঠিক কথাই বলেছেন। তা আজকে বৃশ্চিক বাবুকে দেখা যাচ্ছে না, উনি কোথায়? উনি কি ঘুম থেকে ওঠেননি? না, এখনো পর্যন্ত সে শুয়েই রয়েছে তার ঘরে, তবে উঠে পড়বে মনে হয়। আপনি বলুন, আমি হরিরামকে বলছি চা করার জন্য। না না, চায়ের দরকার নেই। কেন? এই গরমে আমার পেট এমনি গরম হয়ে আছে, চা খেয়ে আজ কাজ নেই। তাহলে ঠান্ডা শরবত হলে চলবে তো? চলবে না মানে? দৌড়বে। আচ্ছা বেশ বেশ, আমি হরিরামকে বলছি। তা আপনি আজ হঠাৎ আমার বাড়িতে? কোনো কেস আছে বুঝি? হ্যাঁ, রুদ্রপ্রিয় বাবু কয়েকটা দিন খুব চাপের মধ্যেই কাটছে। আপনি হয়তো শুনেছেন শহরে ছোট ছোট বাচ্চারা নিখোঁজ হয়ে যাচ্ছে। সন্দেহ করা হচ্ছে এসব কিডন্যাপিং কেস। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কিডন্যাপাররা কেউ ফোন করছে না, কোনো কথাও বলছে না। তারা কেন বাচ্চাগুলোকে নিয়ে গেছে সেটাও বুঝতে পারছি না। মোদ্দা কথা, কোনো ক্লু নেই আমাদের কাছে। কি যে করব কিছু বুঝতে পারছি না মশাই। উপর মহল থেকে এত পরিমাণ আমাদের উপরে চাপ দেওয়া হচ্ছে যে কি। ওনাদের আর দোষ কোথায়? চাপ দেওয়ার জন্য ওনাদের হাত সব সময় খাড়া থাকে। কিন্তু তাতে যে আমাদের অবস্থা একেবারেই নাজেহাল হয়ে যায় সেদিকে তো তাদের নজরও পড়ে না। হ্যাঁ, সেটা তো আর ওনারা বুঝবেন না। ওনারা তো অর্ডার দিয়েই খালাস। আমরা কি করে কেস সমাধান করি তা তো ওনারা দেখতে আসেন না, দেখলে বুঝতেন। আমাকে একটু কেসের ব্যাপারে বলা যাবে? দেখি আমি যদি আপনার কিছু সাহায্য করতে পারি। বাঁচালেন আমাকে। বলছি বলছি যতগুলো কেস এখনো পর্যন্ত আমার কাছে এসেছে সে সবগুলো এমন জটিল যে তার কোনটাটি কোনো মাথা মুন্ডু আমি খুঁজে পাচ্ছি না। কি যে করি, কিভাবে কেস সমাধান করব সেসব আমার মাথায় আসছে না। তাই কোনো উপায় না পেয়ে আপনারই শরণাপন্ন হয়েছি এক প্রকার বলতে পারেন। আপনি আমায় বাঁচান, না হলে মনে হচ্ছে চাকরিটা আমার নিশ্চয়ই যাবে। এ বাবা, না না, এমন করে বলবেন না। চাকরিটা কেন যাবে? নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বেরোবে। আচ্ছা, আপনি এক কাজ করুন, যেসব বাচ্চাগুলো নিখোঁজ হয়েছে সেসব বাচ্চাগুলোর খবর, তাদের নাম ঠিকানা সেসব আমাকে একটু দেবেন। আমি ব্যক্তিগতভাবে তদন্ত করে দেখতে চাই। ঘটনাটা নিয়ে আমিও বেশ চিন্তিত। 5-6 জন বাচ্চা কিভাবে উধাও হয়ে যেতে পারে, তাও আবার দিনের আলোতে? আমি দেখছি ব্যাপারটা, আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের হবে। ঘরের ভেতর থেকে রুদ্র আর মানিকবাবুর কথা শুনতে পাচ্ছিলাম। মুখে জল দিয়ে আমি বসার ঘরে ঢুকতেই দেখি মোহনলাল ভাদুড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন। উনি ঘরে প্রবেশ করতেই আমি বললাম, রুদ্র, আরে দেখো কে এসেছেন, মোহনলাল বাবু এসেছেন। মোহনলাল বাবু হলেন আমাদের প্রতিবেশী। ওনার আবার বিস্কুটের কারখানা আছে। কলকাতা শহরে সেই বিস্কুটের বেশ নাম ডাক আছে। মোহনলাল বাবুকে দেখে রুদ্র বলে উঠল, আসুন আসুন মোহনলাল বাবু, বসুন। দাঁড়ান, আমি আপনার জন্য চায়ের ব্যবস্থা করতে বলছি। না না, তার আর কোনো দরকার নেই। আমি জাস্ট নেমন্তন্ন করতে এসেছি। দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল। ওর জন্মদিনে প্রতি বছরই তো নেমন্তন্ন করা হয়, এবছরও তাই করতে এলাম। আমার মেয়ে মিষ্টির জন্মদিন 2 দিন পরেই, আগামী সোমবার। আপনি কিন্তু আসবেন। আর বৃশ্চিকবাবু,
আপনিও আসবেন কিন্তু। এই দেখুন, মানিকবাবুকে আমি এতক্ষণ লক্ষ্যই করিনি, উনিও দেখছি এখানেই আছেন। তা ভালোই হয়েছে। মানিকবাবু, আপনিও আসবেন আমার মেয়ের জন্মদিনে। হ্যাঁ, সেখানেও দেখতে পাবেন। আমার মতন মোটাসোটা একটা মানুষকে লক্ষ্যই করেননি। বাজে কথা, সব বুঝি আমি, মিথ্যে কথা বলা হচ্ছে। মনের মধ্যে মানিকবাবু যে মোহনলাল বাবুকে খুব গালমন্দ করছেন তা সেটা ওনার মুখ দেখেই বুঝতে পারছি আমি। মনে মনে আমার খুব হাসি পেল, কিন্তু অনেক কষ্টে সে হাসি আমি চেপে রাখলাম। মোহনলাল বাবু মানিকবাবুকে বললেন, এই নিন মানিকবাবু কার্ডটা। থানাতে গিয়েই দিতাম, কিন্তু এখানে আছেন যখন, তখন কার্ডটা এখানেই নিয়ে নিন। তাহলে আর আমাকে শুধু শুধু এই গরমে থানায় যেতে হবে না। মানিকবাবু হাত বাড়িয়ে কার্ডটা হাতে নিলেন। তারপর মোহনলাল বাবু আরও একবার করে সবাইকে ওনার মেয়ের জন্মদিনে যাওয়ার কথা বলে গেলেন। সব শেষে রুদ্র বলল, হ্যাঁ, আমরা নিশ্চয়ই যাব, কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। সন্ধে 7টার দিকেই জন্মদিনের অনুষ্ঠানটা শুরু হবে, আপনারা তার আগেই চলে আসবেন। হ্যাঁ। মোহনলাল বাবু চলে গেলেন। মানিকবাবু কার্ডটা হাতে নিয়ে উল্টোপাল্টা ভালো করে দেখতে শুরু করলেন, আর তারপর বললেন, কারোর ঘরে পৌষ মাস তো কারোর ঘরে সর্বনাশ। কথাটা শুনে আমি বললাম, আপনি এই কথাটা বলছেন কেন? কি হয়েছে? কি আর হবে বৃশ্চিক বাবু, আপনি নিশ্চয়ই শুনছেন শহরে কত বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। তাহলে স্বাভাবিকভাবেই তো কারোর ঘরে সর্বনাশ। আর এই মোহনলাল বাবু লোকেদের মতন ঘরে পৌষ মাস, তার বাচ্চার জন্মদিন। ওই জন্যই কথাটা বললাম। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। বাচ্চাগুলো প্রতিদিন কোথায় যে হারিয়ে যাচ্ছে কে জানে, কিছুই জানা যাচ্ছে না। খবরের কাগজে দেখছিলাম মা বাবাদের বয়ান, কি ঝড় যে তাদের উপর বয়ে চলেছে সেটা তো আর আমরা অনুভব করতে পারবো না। হ্যাঁ, সেটাই, যার হয় সেই বোঝে। না মানিকবাবু, আপনি অনেকক্ষণ এসেছেন, আমি হরিরামকে বলি চায়ের ব্যবস্থা করতে। মানিকবাবু চা খাবেন না, পারলে হরিরামকে বলো 3 গ্লাস শরবত তৈরি করে আনতে। যা গরম পড়েছে, চা খেয়ে আজ আর কাজ নেই। এমনিতেই মানিকবাবুর পেট গরম আছে, চা খাইয়ে আর গরম করার কোনো মানেই হয় না। তুমি বরং হরিরামকে শরবত আনতে বলো, তাহলে প্রাণটা জুড়াবে। আচ্ছা ঠিক আছে, তাই বলছি আমি। এরপর আমি গিয়ে হরিরামকে 3 গ্লাস ঠান্ডা শরবত করে আনতে বললাম। কিছুক্ষণের মধ্যেই হরিরাম 3 গ্লাস শরবত এনে টেবিলে রাখল। মানিকবাবু একটা তুলে নিলেন, তারপর ঢক ঢক করে এক চুমুকে শরবতটা পান করে একটা তৃপ্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। তবে চলে যাওয়ার আগে ভদ্রলোক বলে গেলেন, আমি সমস্ত তথ্য আপনাকে বিকেলের মধ্যে পাঠিয়ে দেবো, আপনি একটু দেখবেন। তারপর কোনো সূত্র যদি খুঁজে পান তো খুবই ভালো হয়। ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি কেস ফাইলটাকে পড়ি, তারপর আপনাকে জানাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজ আমি আসছি। মানিকবাবু চলে যাওয়ার পর রুদ্র রেডিও চালু করল। প্রতিদিনের মতন আজও সেই এক খবর, বাচ্চাগুলো কিভাবে দিনের আলোতে নিখোঁজ হয়ে যাচ্ছে, আর তারা কোথায় যাচ্ছে, কারা এসব করছে, আর কেনই বা তারা এমন কাজ করছে, কি উদ্দেশ্য তাদের, তার কোনো উত্তর পুলিশের কাছে নেই। বাচ্চাদের বাবা মা প্রতিদিন থানায় এসে ঝামেলা করছে। বুঝতে পারছি প্রতিটি বাচ্চাই তাদের বাবা মায়ের কাছে খুবই দামি। পুলিশ কি করবে যদি তারা কোনো ক্লু না পায়? একটানা একই খবর শোনার পর বিরক্ত হয়ে রেডিও বন্ধ করে দিল রুদ্র। তারপর আমায় বলল, বুঝলে বৃশ্চিক, এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এই কেস তো সমাধান করতেই হবে, কোথা থেকে যে শুরু করব সেটাই ভাবছি। হ্যাঁ, ব্যাপারটা খুবই সিরিয়াস, সমাধান তো করতেই হবে। দিনের পর দিন যেভাবে এই অপরাধ বেড়ে চলেছে তাতে তো কারোর বাচ্চাই সুরক্ষিত নয়। কখন কার সন্তান কিভাবে নিখোঁজ হয়ে যাবে তা তো বলাই যাবে না। সেটাই আমাকে বড্ড ভাবাচ্ছে। ঠিক আছে, আগে মানিকবাবু কেস ফাইলটা পাঠাক, সেসব ভালো করে পড়ে নিয়ে তারপর না হয় তুমি কোনো সিদ্ধান্ত নেবে।
বিকেলের দিকে একজন কনস্টেবল এসে একটা ফাইল দিয়ে যায়। বুঝতে পারলাম ফাইলটা মানিকবাবু পাঠিয়েছেন। ফাইলটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এক নাগারে পড়ে গেল রুদ্র। আমি পাশে বসে থেকে সবকিছু দেখলাম, কিন্তু কোনো কথা জিজ্ঞাসা করিনি। বুঝতে পারছি যখন রুদ্র খুব মনোযোগ দিয়ে ফাইলটা পড়ছে তখন আর ওকে বিরক্ত করিনি। ফাইলটা সম্পূর্ণ পড়ে যখন সরিয়ে রাখলো তখন বললাম, পড়া শেষ হলো? হলো। কিছু বুঝতে পারলে? কোনো তথ্য বা ক্লু পেলে? সব কটা বাচ্চা সকালবেলায় কিডন্যাপ হয়েছে। কোথা থেকে হয়েছে? কেউ খেলতে গিয়ে হারিয়েছে, কেউ আবার স্কুল থেকে ফেরার পথে, কেউ আবার টিউশন যাওয়ার পথে, কেউ আবার বাজার করতে যাওয়ার সময়। এখনো পর্যন্ত 5 থেকে 6 জন বাচ্চা নিখোঁজ হয়েছে। বুঝতেই পারছো ব্যাপারটা কতটা গুরুতর। হ্যাঁ, সে তো না হয় বুঝতে পারছি, কিন্তু এখন কি করবে সেটা ভেবেছ? আচ্ছা, বাচ্চাগুলো একে অপরকে চিনত? তাদের বাড়ির লোকজনের সাথে একে অপরের কোনো যোগাযোগ ছিল? সেরকম কোনো কথা তো এখনো শোনা যায়নি, তবে তুমি একটা ঠিক কথা বলেছ, খবরটা নিতে হবে। তবে কোনো না কোনো একটা রাস্তা তো আমাদের বের করতেই হবে। বাচ্চাগুলো তো আর রাতারাতি গায়েব হয়ে যেতে পারে না, উদ্ধার তো আমাদের করতেই হবে। আর বাচ্চাগুলোর পরিবারের সাথে আমাকে ব্যক্তিগতভাবে আবার কথা বলতে হবে। মানিকবাবুকে জানাবে কি সে কথা? জানাবে তো নিশ্চয়ই, পারলে ওনাকে আরেকবার সাথে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে কি একবার মানিকবাবুকে ফোন করবে? করলে তো হয়। আচ্ছা, তুমি একবার মানিকবাবুর থানাতেই ফোনটা লাগাও, দেখি উনি আছেন কিনা, থাকলে কথা বলে নেওয়া যাবে। এরপর আমি থানাতেই ফোনটা করলাম। ভাগ্য ভালো থাকার জন্য মানিকবাবুই ফোনটা তুললেন। তারপর বললেন, কি রুদ্রবীয় বাবু, ফাইলটা পড়েছেন? কিছু বুঝতে পারছেন পরবর্তী পদক্ষেপ আমাদের কি নেওয়া উচিত? আমি বলছি মানিকবাবু, রুদ্রকে ফোনটা দিচ্ছি। টেলিফোনটা আমি ওর দিকে বাড়িয়ে দিতেই রুদ্র বলল, হ্যাঁ, কেসের ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল, দেখা করলে একটু ভালো হতো। এখন তো সন্ধে হয়ে এসেছে, আজ আর যাচ্ছি না। কাল সকাল সকাল আপনার বাড়ি যাব। আপনার বাড়িতেই না হয় কথা বলে নেওয়া যাবে। ঠিক আছে, সেটাই বরং ভালো হবে। আচ্ছা বেশ, তাহলে এখন ফোনটা রাখি। এই বলে রুদ্র ফোনটা কেটে দিল। সারা রাত রুদ্র সেই ফাইলটা নিয়ে আবার খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। আমি আর ওকে কোনো কথা জিজ্ঞাসা করিনি। পরদিন সকালবেলায় মানিকবাবু এসে হাজির হয় আমাদের ঘরে। মানিকবাবু বললেন, বলুন, কি কথা বলবেন বলছিলেন? কেস ফাইলটা পড়লাম, কিন্তু আমি একবার বাচ্চাগুলোর পরিবারের সাথে, বিশেষ করে বাবা মায়ের সাথে আমি একবার কথা বলে দেখতে চাই। যদি আপনি সে ব্যবস্থাটা করে দেন তো খুব ভালো হয়। সে তো খুব ভালো কথা। তাহলে বলুন কখন যাবেন? কাজ ফেলে রাখা আমি একদম পছন্দ করি না। এখনই গেলে তো মনে হয় ভালো হতো। আপনার কি এখন সময় হবে? হ্যাঁ হ্যাঁ, একদম, চলুন। তাহলে চলুন, কাজে লেগে পড়া যাক। আমরা 3 জনে মানিকবাবুর গাড়িতে চেপে বসলাম নিখোঁজ হওয়া শিশুগুলোর পরিবারের সাথে কথা বলতে। প্রথম বাচ্চাটির নাম দিতিপ্রিয়া ঘোষ, বয়স 9 বছর। স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি। দিতিপ্রিয়ার বাবার সাথে কথা চলাকালীন রুদ্র কিছু প্রশ্ন করে। বলছি নিলয়বাবু, ঘটনাটা যদি আমাকে আরেকবার বলেন তো খুব ভালো হয়। আপনারা কখন জানতে পারলেন যে আপনাদের মেয়ে নিখোঁজ হয়েছে? আসলে রোজকার মতো দিদিপ্রিয়া স্কুল থেকে বাড়ি ফিরে ওর মায়ের সাথে, কিন্তু সেদিন ওর মায়ের যেতে একটু দেরি হওয়ার জন্য এইসব হয়েছে। যে রাস্তা দিয়ে ওর মা ওকে বাড়ি নিয়ে আসে সে রাস্তা দিয়ে ওর মা সেদিন স্কুলে যাচ্ছিল, কিন্তু সেই রাস্তায় ওর মা দিদিপ্রিয়াকে দেখতেও পায়নি। তারপর স্কুলে যায়, স্কুলে খোঁজ খবর নেয়, কিন্তু স্কুলের কেউ কিছুই বলতে পারে না। তারপর তো আমরা পুলিশকে জানাই ব্যাপারটা। আমরা ভেবেছিলাম হয়তো কেউ ফোন করবে, কিন্তু কিন্তু বিষয় হলো এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ফোন আসেনি। তাই আমরা বুঝতে পারছি না মেয়েটা আমাদের কোথায় গেল। আচ্ছা, বাড়িতে কি ওকে বকাবকি করা হয়েছিল? না না, একদমই না, ওকে বকাবকি করা হয়নি।
তো আপনাদের কি কারোর উপর সন্দেহ? না, একদমই না। আমরা একেবারে মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের আর কে বা শত্রু থাকবে? ঠিক আছে, আমার যা জানার ছিল আমি তা জেনে নিয়েছি। বাচ্চার ঘরটা একবার দেখতে চাই। ওর তো আলাদা ঘর নেই, আমাদের রুমেই থাকে। আচ্ছা, তাহলে আপনাদের ঘরটাই কি দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, চলুন, আমি নিয়ে যাচ্ছি। এরপর আমরা নিলয় বাবুর ঘরটা দেখতে গেলাম। বিছানায় বসে ওনার স্ত্রী কাঁদছিলেন। আমাদের দেখে একটু চুপ করলেন ঠিকই, কিন্তু যখন জানতে পারলেন আমরা ওনার মেয়ের নিখোঁজের ব্যাপারে তদন্তের জন্য এসেছি, তখন উনি আবার কাঁদতে শুরু করলেন। রুদ্র একবার ভাবলো ওনাকে কিছু প্রশ্ন করবে, কিন্তু ওনার মানসিক অবস্থা দেখে আর জিজ্ঞাসা করল না। সেই ঘরে দিতিপ্রিয়ার পড়ার টেবিলটা ভালো করে দেখল, খাতা বই সব উল্টে পাল্টে দেখতে শুরু করলো, কিন্তু কোনো কিছুই পেল না। সেখানে খোঁজাখুঁজির পর্ব শেষ করে আমরা নিলয় বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্য মিথিলা দত্তের বাড়িতে গেলাম। বয়স তার 8 বছর, খুবই দুষ্টু, ঝটপটে। ওর বাবাকে প্রশ্ন করলে ভদ্রলোক বললেন, প্রথমে ভেবেছিলাম ও আমাদের সাথে দুষ্টুমি করছে, ওই জন্যই লুকিয়ে আছে। অনেক ডাকাডাকির পরেও যখন বাইরে আসছিল না, তখন আমরা সারা বাড়িময় খোঁজাখুঁজি করি, কিন্তু মিথিলাকে আমরা কোথাও খুঁজে পাইনি। কখন যে বাড়ি থেকে বেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আশেপাশে জিজ্ঞাসা করলাম, কিন্তু সবাই বলল কেউ মিথিলাকে দেখেনি। এবার আর কি করব সেটাই বুঝতে পারছিলাম না। ওর বন্ধুদের ফোন করলাম, ভাবলাম যদি চলে গিয়ে থাকে তাদের বাড়ি, কিন্তু মিথিলা কারোর বাড়ি যায়নি। কোনো উপায় না পেয়ে আমরা থানায় গিয়েছিলাম। কোনো ফোন আসেনি? না, আমাদের কাছে কোনো ফোন আসেনি। আচ্ছা, বেশ, ঠিক আছে। কোনো শত্রু আছে বা এমন কাউকে আপনার সন্দেহ হয়? না না, এমন কাউকে আমাদের কোনো সন্দেহ হয় না। এইভাবে এক এক করে রুদ্র, আমি আর মানিকবাবু সমস্ত নিখোঁজ হওয়া বাচ্চাদের পরিবারের সাথে কথা বললাম, কিন্তু তার কোনো ইউজফুল ইনফরমেশন পাওয়া গেল না। তাদের কথাবার্তার মধ্যে কোনো ক্লু পাওয়া গেল না যা দেখে আমরা পরবর্তী কাজ শুরু করতে পারি। রুদ্র আর আমি বাড়ি ফিরে আসি, মানিকবাবু থানায় চলে যান। এভাবে আরো একটা দিন কেটে যায়। পরের দিন সন্ধেবেলায় মোহনলাল বাবুর মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা 3 জনেই সেখানে উপস্থিত হই। মানিকবাবু সস্ত্রীক আসতে পারেননি, কারণ ওনার স্ত্রীর শরীর ঠিক ছিল না, তবে তিনি নিজে এসেছেন। আমাদের 3 জনকে দেখে মোহনলাল বাবু খুবই খুশি হলেন। তারপর আমরা ওনার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা আর সেই সঙ্গে ছোট্ট একটা উপহার দিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে এলাম। আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই সকালে উঠতেও একটু দেরি হয়। পরের দিন সকালবেলায় খবরের কাগজ হাতে নিয়ে গরম চা পান করছিল রুদ্র। এমন সময় ঘরের টেলিফোনটা বেজে উঠল। আমি রিসিভ করতেই মানিকবাবু বলে উঠলেন, রুদ্রবাবু আছেন? হ্যাঁ, আছেন তো। কি হয়েছে মানিকবাবু, আপনার গলাটা এমন শোনাচ্ছে কেন? আর বলবেন না, আজ সকালে নাকি একটা বাচ্চা আবার নিখোঁজ হয়ে গেছে। মেয়েটি স্কুলে গিয়েছিল, কিন্তু আর বাড়ি ফেরেনি। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না মশাই। রুদ্র আমার কাছ থেকে রিসিভারটা নিয়ে বলে উঠল, আপনি এখন কোথায় আছেন? আমি তো থানাতেই আছি। আচ্ছা, আমরা আসছি। সঙ্গে সঙ্গে বাইরের জামা কাপড় গলিয়ে আমরা থানার উদ্দেশ্যে রওনা দিলাম। মানিকবাবু সমস্ত ঘটনা প্রবাহ আমাদেরকে সবিস্তারে বললেন। সব শুনে রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাচ্চাটির বাবা মায়ের নাম, ঠিকানা, বাচ্চার ছবি, নাম, বয়স সব জেনেছেন তো? হ্যাঁ, একদম, ওগুলো আমরা নিয়েছি। আপনি দেখবেন নাকি? না, তার কোনো দরকার নেই।
তখনই মোহনলাল বাবু দৌড়াতে দৌড়াতে থানায় এসে হাজির হলেন। ওনাকে দেখে বেশ চিন্তিত বলে মনে হলো। আমি ওনাকে এমন অবস্থায় দেখে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মোহনলাল বাবু? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন, আর এত চিন্তিত লাগছে কেন? আপনার কিছু হয়েছে? উনি কিছুই বলতে পারছিলেন না, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। তাই চেয়ার টেনে ওনাকে আগে বসতে বললাম। তারপর জলের বোতলটা ওনার দিকে বাড়িয়ে দিলাম। জলটা খেয়ে নিজেকে কিছুটা শান্ত করলেন। তারপর বলতে শুরু করলেন, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে আমি অবাক। বললাম, কি বলছেন কি? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গিয়েছিল? না না, কোথাও যায়নি। সকালবেলা স্কুলে গিয়েছিল। ড্রাইভার ঠিক টাইমে মেয়েকে স্কুল থেকে আনতে যায়, কিন্তু রাস্তায় জ্যাম থাকার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। মেয়েটা স্কুল থেকে বেরিয়েছে কখন কেউ সেটা বলতে পারছে না। তারপর থেকে মেয়েটার কোনো খবর আমরা পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি আমার মেয়েটা নিখোঁজ হয়ে গেল? প্লিজ প্লিজ মানিকবাবু, আমার মেয়েটাকে খুঁজে বার করুন। আমি আর কিছু চাই না। মেয়েটা কখন স্কুল থেকে বের হলো তাকে কেউ দেখেনি? এটা তো অসম্ভব। স্কুলের গেটে যিনি থাকেন তিনি তো দেখবেন। না, উনিও দেখেননি। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আপনি আগে শান্ত হন, না হলে আপনার এই শরীর অসুস্থ হয়ে পড়বে। আমরা দেখছি কি করা যায়। আচ্ছা, স্কুলের ঠিকানাটা আমাদের একটু দিন তো। মোহনলাল বাবু স্কুলের ঠিকানা দিলে মানিক বাবু তারপর বললেন, আচ্ছা ঠিক আছে মোহনলাল বাবু, আপনি বাড়ি যান, আমি দেখছি খবর নিয়ে। না, আমিও যাব আপনার সাথে। আমি মেয়েকে না নিয়ে বাড়ি ফিরে যাব না। দেখুন মোহনলাল বাবু, এভাবে তো আমরা কাজ করতে পারবো না। আপনি বাড়ি ফিরে যান, আমরা খবর পেলে আপনাকে জানাচ্ছি। না না, আমি যাব না। আরে কি মুশকিল। দেখুন মোহনলাল বাবু, এইভাবে কাজ তো এগোবে না। আপনি বাড়িতে যান, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে আমি বাড়িই যাচ্ছি। কিন্তু কোনো খবর পেলেই আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। অবশ্যই, কোনো খবর পেলে আপনাকে জানানো হবে। আপনি মেয়ের একটা ছবি আমাদের দিয়ে যান। এই যে আমার মেয়ের ছবি। রুদ্র এতক্ষণ কোনো কথা বলেনি, সমস্তটা শুধু শুনে গেল। মোহনলাল বাবু চলে যেতেই সে বলে উঠল, একই দিনে দুটো মেয়ে নিখোঁজ হলো, কিন্তু কেন? তারা কি করতে চাইছে? রুদ্রর কথা শুনে আমারও কেমন যেন লাগছিল। মোহনলাল বাবু থানা থেকে বেরিয়ে যান। আমরাও তারপরেই থানা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এমন সময় একজন লোক বেশ দৌড়াতে দৌড়াতে থানায় এসে হাজির হন। কাঁধে তার একটা লাঠির মধ্যে অনেকগুলো বেলুন বাঁধা ছিল। তা দেখেই বুঝতে পারলাম লোকটি একজন বেলুন বিক্রেতা। মানিকবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কোনো অসুবিধা আছে? স্যার, আমি একটা কথা বলতে এসেছি। আসলে কিছুক্ষণ আগেই একটা ছেলের সাথে একটা বাচ্চা মেয়ে আমার কাছে আসে বেলুন কেনার জন্য। বাচ্চা মেয়েটি স্কুলের জামা পরেছিল। মেয়েটির জামা কাপড়, জুতো এসব দেখে আমার বাচ্চা মেয়েটিকে বেশ বড় ঘরের মনে হয়েছিল, তবে ছেলেটি তার সাথে একেবারেই মানানসই নয়। আমি বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসাও করলাম যে ছেলেটি কে হয় তার। সে কথায় ছেলেটি রেগে গেল আমার কথায়। তারপর বাজে কিছু কথা বলতে যাচ্ছিল, কিন্তু বাচ্চাটা তার সাথে থাকার জন্য কিছু বলল না। আমিও আর কথা বাড়ালাম না, কিন্তু যখন বেলুনের দাম বললাম তখন সে আমাকে 50 টাকার একটা নোট ধরিয়ে দিল। আমি বললাম আমার কাছে খুচরো নেই। ছেলেটি বলল লাগবে না। আমার না আরও সন্দেহ হলো। এখন তো শহরে কত বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। আমার মনে হলো তারাই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। এরপর ছেলেটি বাচ্চা মেয়েটিকে নিয়ে গাড়িতে উঠে গেল। আমি গাড়ির নাম্বারটা লিখে নিয়েছি, তারপরেই আমি থানায় এলাম। সব শুনে রুদ্র বলল, গাড়িটা কোন দিকে গেছে? সেটা তো বড় বাজারের রাস্তা ধরে চলে গেল। ঠিক আছে, আপনার বাড়ির ঠিকানাটা আর গাড়ির নম্বরটা আমাদের দিয়ে যান। যদি কোনো দরকার পড়ে আমরা যোগাযোগ করে নিতে পারবো। আপনি খুবই ভালো কাজ করেছেন। এই নিন, টাকাটা রাখুন। উচিত সময়ে দায়িত্ববান নাগরিকের মতন কাজ করেছেন আপনি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ঠিকানাটা দিয়ে যাচ্ছি। মানিকবাবু,
আপনি আপনার চ্যানেল লাগিয়ে এক্ষুনি গাড়িটাকে ট্রেস করার ব্যবস্থা করুন। গাড়িটা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে, তাহলে বাচ্চাটাকে আমরা রক্ষা করতে পারবো, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক বলেছেন, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। এরপর মানিকবাবু বেশ অনেকগুলো ফোন করে গাড়িটি তল্লাশিতে লেগে পড়লেন। গাড়িটাকে যত তাড়াতাড়ি সম্ভব ধরার অর্ডার দেওয়া হলো। সেই বেলুন বিক্রেতা লোকটি ততক্ষণে থানা থেকে বেরিয়ে গেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর কন্ট্রোল রুম থেকে ফোন আসে, গাড়িটাকে পাওয়া গেছে। গাড়ির মধ্যে সত্যিই একটা বাচ্চা মেয়ে আছে আর একটা যুবক ছেলে আছে। ছেলেটির বয়স বেশি নয়, হবে 21-22 বছর। কথাটা শোনার পরে আমরা সেখানে পৌঁছাই এবং বাচ্চাটাকে উদ্ধার করি। কিন্তু এ কি, সেই বাচ্চাটা তো মিষ্টি নয়। তাহলে মিষ্টি কোথায় গেল? এ তো অন্য মেয়ে। মানিকবাবুকে রুদ্র বলল, মানিকবাবু, আপনার কাছে কি এই মেয়েটির নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট এসেছে? মানিকবাবু মেয়েটির মুখটা ভালো করে দেখলেন। তারপরে যতগুলো বাচ্চা নিখোঁজ হয়েছে তাদের ছবিগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে লাগলেন। হ্যাঁ, আজ সকালে যে মেয়েটির নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল, এই মেয়েটি হলো সেই মেয়ে। মেয়েটি উদ্ধার হওয়ার পরে তার বাড়ির সাথে যোগাযোগ করা হয়। মেয়েটিকে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। তাদের আপাতত খুব সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়। কিন্তু সমস্যা হলো, মোহনলাল বাবুর মেয়ে মিষ্টিকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। ছেলেটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তবে ছেলেটিকে অনেক জিজ্ঞাসা করলেও ছেলেটি শুধু এটাই বলে যে সে আগে কোনো মেয়েকে কিডন্যাপ করেনি। এই বাচ্চাটিকে কিডন্যাপ করেছিল কারণ তার অনেক টাকার দরকার। সে আরো বলে ড্রাগের নেশার জন্য অনেক টাকা লাগবে তার, ওই জন্যই সে মেয়েটিকে চুরি করেছিল। ভেবেছিল মেয়েটিকে বিক্রি করে অনেক পয়সা পাবে। এর থেকে বেশি সে আর কিছুই জানে না। মানিকবাবু কিন্তু তার কথায় বিশ্বাস করেননি। অনেক মারধর করেও কিন্তু ছেলেটির পেট থেকে আর কোনো কথা বের করা যায় না। শেষে রুদ্র বলল, ছেলেটির ব্যাপারে খোঁজ নিন আর ওর রক্ত পরীক্ষা করতে পাঠান মানিকবাবু, তাহলে অনেকটা বোঝা যাবে। এভাবে মেরে কিছুই হবে না। রুদ্রর কথা মতো তাই করা হয়। কিন্তু তাহলে মিষ্টি কোথায় গেল, কার সাথে গেল, কখন গেল, সে সম্বন্ধে কিছুই জানা গেল না। দিনের পর দিন এমন ঘটনার জন্য রুদ্রকে বেশ ভেঙে পড়তে দেখলাম। এরপর আমরা বাড়ি ফিরে আসি। সেই দিনটাও কেটে যায়, কিন্তু মিষ্টির কোনো খবর পাওয়া যায় না। এদিকে মোহনলাল বাবু কতবার যে রুদ্রর বাড়িতে এসেছে তার হিসেব নেই। বারে বারে আমরা বলেছি, মিষ্টির কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। সে কথা শুনে মোহনলাল বাবু নিরাশা নিয়ে বাড়ি ফিরে গেছেন। পরের দিন আমি আর রুদ্র একটু বেরিয়েছিলাম। একটা ট্যাক্সি করে যাচ্ছিলাম। ভেবেছিলাম একটু গঙ্গার পাড়ে যাব। ট্রাফিক সিগন্যালে আমাদের ট্যাক্সিটা দাঁড়ায়। এমন সময় কেউ যেন হঠাৎ করেই রুদ্রকে রুদ্রপ্রিয় আঙ্কেল বলে ডেকে উঠল। ঘটনাটায় আমরা দুজনেই খুব অবাক হলাম। চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমরা আর কাউকে দেখতে পেলাম না। ট্যাক্সি থেকে নেমে ট্রাফিক জ্যামে প্রতিটা গাড়ি খুব ভালো করে লক্ষ্য করলাম। চারিদিকে খোঁজাখুঁজির পরেও কিছুই দেখতে পেলাম না। হতাশা নিয়ে রুদ্র আর আমি ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। চোখ বন্ধ করে রুদ্র কিছু ভাবল, আর তারপরেই সে বলল, বৃশ্চিক ওটা মিষ্টি ছিল, আমি শিওর যে ওটা মিষ্টি ছিল। আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু এখন ওর গলাটা শুনে বুঝতে পারলাম। কিন্তু মিষ্টি কোথায় গেল বলো তো? তুমি বলো, আমি এখন কি করবো? এতটা অসহায় আমার কোনোদিন মনে হয়নি। এত চিন্তা করো না রুদ্র, মিষ্টিকে আমরা ঠিক খুঁজে বের করব। চলো, ট্যাক্সিটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমাদের যেতে হবে। রুদ্র আর কোনো কথা বলল না। আস্তে আস্তে হেঁটে আমরা ট্যাক্সির কাছে এসে দাঁড়াতেই রুদ্র সিগন্যালের কাছে দুজন বাচ্চাকে দেখে সেদিকেই ছুটে যায়। তারপরে তাদের দেখে বুঝতে পারে এই বাচ্চাগুলো সেই বাচ্চা নয়, তাই আবার ট্যাক্সির কাছে ফিরে আসে।
আমি আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। আমরা একসাথে করে বাড়ি ফিরে গেলাম। গঙ্গার পারে আর গেলাম না। বুঝতে পারলাম রুদ্রর মন ভালো নেই। দুপুরে খাওয়া দাওয়া সে ভালো করে করল না। হঠাৎ কি মনে হতেই ঘর থেকে বেরিয়ে এসে সে আমায় বলল, তুমি বাড়িতে থাকো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? কোথাও না, আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, ওই জন্যই যাচ্ছি। তবে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, চিন্তা করো না। কিন্তু কোথায় যাচ্ছ যদি বলে যেতে তাহলে ভালো হতো। চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি ফিরে আসবো। তুমি বাড়িতেই থেকো, আর মানিকবাবু ফোন করলে বলো আমি একটা জরুরি কাজে বেরিয়েছি, কিছুক্ষণের মধ্যে ফিরে এসে ফোন করব। ঠিক আছে, তাই বলে দেব। এরপর রুদ্র বেরিয়ে যায়। আমি বাড়িতেই ছিলাম। কোথায় গেল এই ভর দুপুরে সে কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘরের এক পাশ থেকে আরেকবার হাঁটা চলা শুরু করেছি। হরিরামের সেও একবার আমার কাছে রুদ্রর কথা জিজ্ঞাসা করলো, কিন্তু আমি বলেছি একটা জরুরি কাজে বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সে তাই আর কোনো কথা জিজ্ঞাসা করেনি। দুপুরের খাবার খেয়ে নিজের ঘরে সে বিশ্রাম নিচ্ছিল। এদিকে আমিও হাঁটা চলা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর বিছানায় হেলান দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। কখন যে চোখ চোরা লেগে এসেছিল বুঝতে পারিনি। আমার ঘুম ভাঙল রুদ্রর ডাকে। তখন বাইরের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার নেমে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়িতে তখন সন্ধে 6টা। আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এতক্ষণ ঘুমাচ্ছিলাম? সামনে রুদ্রকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? সেই ট্রাফিক সিগন্যালে গিয়েছিলাম। কোন ট্রাফিক সিগন্যাল? ও, আজ সকালে যে সিগন্যালে তুমি মিষ্টির কথা শুনতে পেয়েছিলে? হ্যাঁ, ওখানেই গিয়েছিলাম। কিন্তু কেন? একটু দরকার ছিল। কি দরকার ছিল সেটা বলতে পারবে না? বলছি, আসলে যখন সকালবেলা ট্যাক্সি করে বাড়ি ফিরে আসছিলাম তখন সেখানে দুটো বাচ্চাকে দেখেছিলাম। তোমার মনে আছে নিশ্চয়ই? আমি তাদের দেখে দৌড়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে তো। তো এইরকম অনেক বাচ্চাই আমরা অনেক জায়গায় দেখি, ট্রাফিক সিগন্যালে, স্টেশনে, অনেক জায়গায় তারা সর্বত্র ছড়িয়ে আছে। তাই ভাবলাম তাদেরকে যদি কোনো কাজে লাগানো যায়। ওরা তো রাস্তায় রাস্তায় ঘুরে ভাঙা শিশি, বোতল, লোহা, প্লাস্টিক জোগাড় করে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তাদের কাজে লাগানো যাবে মানে কি বলতে চাইছো? এরকম কিছু বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরে ভাঙা শিশি, বোতল, লোহা, প্লাস্টিক জোগাড় করে, আর কিছু বাচ্চা ভিক্ষে করে। তাদের তুমি অনেক জায়গায় দেখতে পাও। কি পাও তো? হ্যাঁ, পাই তো। রাস্তায়, স্টেশনে, বাসে, ট্রাফিক সিগন্যালে। এবার আসি আসল কথায়। তারা সারাদিনে এমন অনেক জায়গায় যায় যেখানে আমরা যাই না বা যেতে পারি না। তারা সারাদিনে এমন অনেক মানুষ দেখে, কথাও বলে। ওই সিগন্যালে একটা ছেলে ছিল যার নাম চিকু। ওর একটা পা কাঠের, বেশ খুঁড়িয়ে খুঁড়িয়েই চলে। আমি তাকে সব নিখোঁজ হওয়া ছেলেমেয়েগুলোর ছবি খুব ভালো করে দেখিয়েছি। তারপর বলেছি এই বাচ্চাগুলোকে বা অন্য কোনো বাচ্চাকে কোনো সন্দেহজনক মানুষের সাথে যদি দেখে তাহলে আমাকে খবর দিতে। ওরা সব জায়গায় ঘোরাঘুরি করে, তাদের কাছে অনেক খবর থাকে যা আমাদের কাছে থাকে না বা থাকা সম্ভব নয়। ওকে অনেকগুলো ছবি দেখালাম, কিন্তু সে কাউকেই চিনতে পারলো না। তবে একটা ছবি দেখে সে বলল এই মেয়েটিকে সে দেখেছে। কোন মেয়েটিকে সে দেখেছে? মিষ্টিকে। কি কি বলছো তুমি? ও মিষ্টিকে দেখেছে? কিন্তু কখন, কবে? আজ সকালেই দেখেছে। এর অর্থ আমার ধারণায় সঠিক ছিল বৃশ্চিক। আজ সকালে আমি সত্যি তাহলে মিষ্টির কথাই শুনেছিলাম। ছেলেটি কি বলল? বলল এই বাচ্চা মেয়েটি নাকি কারো নাম ধরে ডাকছিল। আমি চিকুকে বললাম নামটা কি রুদ্রপ্রিয় ছিল? তখন সে কিছু মনে করে বলল, অত তো ঠিক মনে নেই, ওরকমই কিছু একটা নাম ছিল। তারপর? আর তারপরেই তো মেয়েটাকে দুজন লোক নিয়ে চলে গেল। টানতে টানতে একটা গাড়ির মধ্যে টেনে তুলে নিল। তারপর আমি আর কিছু দেখিনি। তুমি গাড়ির নম্বরটা দেখেছিলে? না, সেসব তো দেখিনি।
এত কিছু তো মাথায় আসেনি। আর আমি তো পড়ালেখা জানি না স্যার, ওই টাকা পয়সা দেখে দেখে নম্বর শিখেছি, দোকানের বোর্ডে, খাবারের দামে, এইসব। আচ্ছা বেশ, দেখো এইটা আমার বাড়ির ঠিকানা। কোনো খবর পেলে আমার সাথে এসে এখানে যোগাযোগ করতে পারো, কেমন? আর আমি প্রতিদিন বিকেল বেলায় এই সময় এখানে আসবো, তখন যদি কিছু বলার থাকে তো বলতে পারো। এই নাও টাকাটা, রাখো, কিছু খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা স্যার। এরপর আমি বাড়ি ফিরে আসি। তোমার কি মনে হয় তারা বাচ্চাদের নিয়ে কি করতে চাইছে? সেটা তো এখনই বলতে পারছি না, তবে বৃশ্চিক নিশ্চয়ই তাদের কোনো না কোনো উদ্দেশ্য আছে। মানিকবাবুর সাথে কাল একবার আমার কথা বলতে হবে। পরের দিন সকাল হতেই রুদ্র ভেবেছিল থানায় যাবে, কিন্তু মানিকবাবু নিজেই আমাদের ঘরে চলে আসেন। রুদ্র ওনাকে দেখে বলে, আমি ভেবেছিলাম আপনার সঙ্গে দেখা করতে যাব, যাই হোক ভালোই হলো আপনি এসেছেন। কোনো জরুরি কথা? হ্যাঁ জরুরি তো বটেই, একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? আসলে এখনো পর্যন্ত আমরা তেমন কিছুই করতে পারিনি, আমাদের তো হাত পা বাঁধা, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আপনি বলুন কি করতে হবে, আমি দেখছি করা যায় কিনা। কাজটা আপনাদের জন্য তেমন কঠিন কিছুই নয়। আপনারা নিশ্চয়ই প্রতিদিন প্রতিটি চেকপোস্টে পুলিশের লোক মোতায়েন করে ছবি দিয়ে খোঁজ করেছেন। হ্যাঁ নিশ্চয়ই। বেশ বেশ, তাহলে যে বাচ্চাগুলো নিখোঁজ হয়েছে তাদের সাথে অন্য কোনো বাচ্চা কিংবা কোনো সন্দেহজনক ব্যক্তির সাথে দেখা যায়, সঙ্গে সঙ্গে তাদের যেন আটক করা হয়। তারপর তদন্ত করে সঠিক তথ্য বের করে বাচ্চাগুলোকে পরিবারের হাতে তুলে দেবেন। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হবে তাহলে। বলছি আর কিছু? না, এখন আপাতত এইটুকুই শুনুন। আমার ধারণা বাচ্চাগুলোকে এখনো পর্যন্ত শহরের বাইরে নিয়ে যাওয়া হয়নি। যে পরিমাণে চারিদিকে নিখোঁজ হওয়ার ব্যাপারটা ছড়িয়ে পড়েছে, তাদের সাধারণ মানুষও বেশ সচেতন, আর ব্যাপারটা সবাই জানে। তাই বাচ্চাদের একা বাড়ির বাইরে যেন কেউ না ছাড়ে, সে কথা আপনি রেডিওতে একবার ঘোষণা করে দিন। এটাও বলবেন যে অনেক খারাপ লোক বাইরে ঘোরাফেরা করছে, তাই অপরাধীদের আমরা যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করতে পারছি ততক্ষণ কোনো বাচ্চাই সুরক্ষিত নয়। তাই বাচ্চাদের সুরক্ষিত রাখার প্রথম দায়িত্ব তার বাড়ির লোকজনের। এই কথাটা আপনি প্রতিটি বেতার চ্যানেলে একবার ঘোষণা করে দিন, তাতে আমরা পরবর্তী বাচ্চাগুলোকে রক্ষা করতে পারবো, আর আগের থেকে অনেকটা সুরক্ষিত হওয়া যাবে। এরপর আরো 2 দিন কেটে যায়। শহরের সমস্ত চেকপোস্টে পুলিশ প্রতিটি গাড়িকে খুব ভালো করে চেক করছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো বাচ্চারই হদিশ পাইনি। এরপর একদিন বেশ দুপুরের দিকে চিকু আসে বাড়িতে। তার একখানা পা কাঠের, জন্মগত যে কোনো সমস্যা ছিল না সেটা দেখেই বোঝা যাচ্ছে। কেউ বা কারা ইচ্ছে করে ওকে প্রতিবন্ধকতার বেড়া জালে বেঁধে রেখেছে। চিকুকে দেখে রুদ্র বুঝতে পারে কোনো না কোনো খবর নিশ্চয়ই আছে। তাই রুদ্র চিকুকে আগে ঘরে বসতে বলল, তারপর জিজ্ঞাসা করলো, বলো চিকু, তুমি কি বলতে এসেছো? স্যার, তুমি তো জানো আমাদের মতো অনাথ বাচ্চাদের কেউ নেই, নিজের খরচ নিজেদেরই জোগাড় করতে হয়। আমাদের একটা দল আছে যেখানে কিছু অনাথ বাচ্চা যারা বয়সে ছোট, কাজ করতে পারে না, তারা ট্রাফিক লাইনে, সিগনালে, কেউ ট্রেনে, কেউ আবার বাসে ভিক্ষে করে। আবার কিছু কিছু বাচ্চা যারা বয়সে বড়, যারা কাজ করতে পারে, তারা যে যেমন পারে কাজ করে। কেউ চায়ের দোকানে কাজ করে, আবার আমার মতো কিছু বাচ্চা নোংরা পরিষ্কার করে। রাস্তার ধারে যত প্লাস্টিক, লোহা, টিন এইসব জোগাড় করে একটা বড় দোকানে বিক্রি করি। সেখান থেকে যা টাকা পাই তাই দিয়ে একজনের পেট চলে যায়। এই জন্য আমাদের অনেক খাটতে হয়। সেই কোন ভোরবেলায় আমরা উঠে যাই, তারপর গোটা শহর ঘুরে ঘুরে আমরা এই প্লাস্টিক, লোহা, টিন এসব জোগাড় করে দুপুরের আগে সেগুলো দোকানে বিক্রি করি। তাহলে আমাদের দুপুরের খাবারটা জোটে আর কি। আর না হলে রাস্তার ধারে টাইম কলের জল খেয়ে পেট ভরাতে হয়। এইসব আমাদের রোজকার ঘটনা, এমন নতুন কিছু না। রোজকার মতো আজকেও আমরা কিছু ছেলে প্লাস্টিক, লোহা, টিন
এইসব কুড়িয়ে সেই দোকানে বিক্রি করতে গিয়েছিলাম। দোকানটা অনেক বড়, বলতে পারো একটা ওই বড় গোডাউনের মতো। সেখানে সারাদিনে যে জিনিস বিক্রি করে দিয়ে যায় সব ওখানে পড়ে থাকে। তারা আবার সেগুলো কি কাজে লাগায় আমরা জানি না। আমরা অনেকগুলো ছেলে গিয়েছিলাম তো, তাই সেই মালিকের কাজ করতে একটু দেরি হচ্ছিল। আমরা একে একে সবাই সবার জিনিস দিচ্ছিলাম। এমন সময় একটা ওই কালো রঙের একটা গাড়ি এলো। গাড়ি থেকে দুজন ছেলে নেমে এলো। আমি ওদের দেখলাম, কিন্তু একবার দেখেই যেন মনে হলো আমি না এদের কোথাও একটা দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। তারপরেই মনে পড়লো তাদের মধ্যে একটা ছেলেকে তো আমি সেদিন দেখেছিলাম, যেদিন ওই ট্রাফিক সিগন্যাল থেকে একটা মেয়েকে টেনে তুলছিল। ছেলেটা আমাকে দেখেনি, তবে মালিকের কাছে এসে বলল, জিনিসগুলো সব বেঁচে আছে তো? কথাটা শুনে আমার কেমন যেন মনে হলো। মালিক তখন আমাদের ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে সেই দুটো ছেলেকে নিয়ে ভেতরে চলে গেল। আমিও তখন আমার এক বন্ধুকে আমার জিনিসগুলো দেখতে বলে ওই গোডাউনের পেছনের দিকে যেতে লাগলাম। গোডাউনের পেছন দিকটা ওই অন্ধকার স্যাঁতস্যাঁতে। পেছনের দিকে ভাঙা টিনের চাল দেওয়া ছিল। একটু ওই লেংড়ে আমি ভেতরে ঢুকি, আর সেখানে গিয়ে আমি দেখতে পাই একটা অন্ধকার ঘরের মধ্যে অনেকগুলো বাচ্চা শুয়ে আছে। মনে হলো সব বাচ্চাগুলো মনে হয় ঘুমিয়ে পড়েছে। একসাথে সব বাচ্চাকে এই দুপুরবেলায় ঘুমিয়ে যেতে দেখে আমার তো একটু সন্দেহ হলো। ব্যাপারটা তো আমার মোটেই ভাল লাগলো না। তাই সাবধানে আবার সেখান থেকে কিছু না বলে আমি বেরিয়ে এলাম। তারপর জিনিসগুলো দিয়ে টাকা নিয়ে সোজা এখানে এসেছি। দুপুরে খাবার অবধি খাইনি। আমার মনে হয় যে বাচ্চাগুলোকে তোমরা খুঁজছো ওরা ওখানেই আছে। তোমরা তাড়াতাড়ি যাও, তাহলে হয়তো বাচ্চাগুলোকে পেয়েও যেতে পারো। কথাটা শুনে আমি আর রুদ্র দাঁড়িয়ে পড়লাম। চিকুর পিঠে একটা শাবাশি দিয়ে সঙ্গে সঙ্গে থানায় ফোন করে সমস্ত ঘটনা বলা হয়। তারপর ফোর্স নিয়ে আমরা মিনিট 20 মধ্যে চিকুর বলা সেই জায়গায় পৌঁছে যাই। জায়গাটার ঠিকানা চিকু আমাদের দিয়েছিল। সেখানে গিয়ে আমরা ওই গোডাউনটাকে চারপাশ পুলিশ দিয়ে ঘিরে ফেলি। আর তখন মানিকবাবু বলে ওঠেন, ভেতরে যারা আছো তারা বাইরে বেরিয়ে আসো, জায়গাটা পুলিশে ঘিরে ফেলেছে। বেশি চালাকি করলে সব কটাকে গুলি করে মারা হবে। আমাদের কথা শুনেও যখন তারা বেরিয়ে আসে না, তখন পুলিশের লোক সাথে মানিকবাবু, আমি আর রুদ্র সেই গোডাউনের মধ্যে প্রবেশ করি। আর তারপরে সমস্ত বাচ্চাগুলোকে আমরা উদ্ধার করি। কিন্তু ওই লোকগুলোকে আমরা খুঁজে পাই না। তারা সুযোগ বুঝে সেই গোডাউন থেকে পালিয়ে গেছে। বাচ্চাগুলো যেন আমাদের দেখতে পেয়ে ভীষণ আনন্দিত হয়েছে। এতদিন এই জরা জীর্ণ অন্ধকূপে থাকাটা তাদের কাছে দম বন্ধ হয়ে এসেছিল। সকলেই খুদে খুদে। দীর্ঘদিন বাবা মাকে দেখেনি। কে কতদিন ধরে এখানে রয়েছে তার হিসেব আমাদের কাছে নেই। আমরা সেখানে মিষ্টিকেও দেখতে পেলাম। রুদ্র গিয়ে ওকে জড়িয়ে ধরল। বাচ্চাটা আমাদের দেখেই চিনতে পেরে আনন্দে কেঁদে ফেলেছিল। আমি বললাম, মানিকবাবু, এই ফেরার হওয়া শয়তানগুলোকে খুঁজে না বের করতে পারলে শান্তি নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন বৃষ্টিক বাবু। এরা যেখানেই লুকোক না কেন, এদের খুঁজে কিভাবে বের করতে হয় আমার জানা আছে। যেখানেই পালাক না কেন, এই শহর ছেড়ে বেরোতে তো পারবে না। প্রত্যেকটা রেল জাংশন থেকে শুরু করে নদী পথে পুলিশ দাঁড়িয়ে আছে বাবাজিদের জন্য। আমার বিশ্বাস আছে আপনার উপর মানিকবাবু। এই বাচ্চাগুলোকে আগে মেডিকেল টেস্টের জন্য পাঠানো উচিত। জানি না কার সঙ্গে কি কি অত্যাচার চলেছে, তাই আর বেশি ব্যাখ্যা করতে হলো না। এদের সবার মেডিকেল টেস্টের ব্যবস্থা করা হলো। এর মধ্যে কেটে গেল আরো দুটো দিন। মানিকবাবুর সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখছিলাম। যে কোনো মূল্যেই হোক ওই দলটাকে মানিকবাবুকে হাতে নাতে ধরতেই হবে। 3 দিনের মাথায় মানিকবাবুর ফোন এলো সকাল সকাল। বৃষ্টিবাবু, ধরেছি ব্যাটাদের। এতদিন শহরেই লুকিয়েছিল কোন একটা পট্টিতে। ভেবেছিল কয়েকদিন বাদে বোধহয় আমরা লুজ দেবো সিকিউরিটিতে।
ওটা তো আমাদের ফাঁদ ছিল। আমি ইচ্ছে করে সব পুলিশদের সাধারণ পোশাক জুতোয় পাঠিয়েছিলাম, ব্যাস ধরা পড়েছে রাজধানীতে উঠতে গিয়ে। আপনারা আসবেন নাকি? দাঁড়ান 1 মিনিট, রুদ্রকে ফোনটা দেই। রুদ্র ফোনটা ধরে হাসি মুখে বলল, মানিকবাবু, আশা করি আপনি সব ভালোভাবেই করতে পারবেন। আমি আমার সোর্স থেকে জেনেই বলে দিচ্ছি ওদের আসল কাজকর্ম কি চলছিল। ওরা আসলে মেয়েদের পাচার কিংবা বড়লোক বাড়িতে বিক্রি করছিল, আর ছেলেদের যদি কেউ অ্যাডাপ্ট করতো তো ভালো, না হলে লাইনে ভিক্ষা করতে পাঠিয়ে দিত, পা হাত পা কেটে কিংবা কোনো রকম শারীরিক ক্ষতি করে। আপনি এসব জানলেন কোত্থেকে মশাই? সেটা জানাই তো আমার কাজ স্যার, আর আমার ওইসব জানোয়ারদের দেখার কোনো ইচ্ছে নেই। তবে আজ জানোয়ার দেখতে যাবো বটে, কিন্তু ওখানে নয়, চিড়িয়াখানায়। বলে ফোনটা কেটে দিল রুদ্র। আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। চিড়িয়াখানায় যাওয়ার কথা তো আমি জানি না। এই ব্যাপারটা কখন হলো জিজ্ঞেস করতেই বলল, ব্যাপারটা ইচ্ছে করেই তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম। আসলে আজকে একজন বিশেষ অতিথিকে বাড়িতে ডাকছি, আর তার জন্যই হরিরামকে বেশ করে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইলিশ মাছ আর পায়েস করতে বলেছি। এইসব আইটেম শুনে জিভ থেকে জল বেরোচ্ছে নিঃসন্দেহে, কিন্তু আমায় এটুকু বলো, এমন আয়োজনের কারণটা কি? ওই তো হালকা হালকা পায়ের আওয়াজ আসছে, একটা পায়ের আওয়াজ একটু বেশি আসছে, তার মানে ও চলে এসেছে। আমি দেখলাম দরজার বাইরে চিকু দাঁড়িয়ে। ছেলেটার বাম পায়ে একটু বেশি ভার দিয়ে হাঁটতে হয় ওই অপহরণকারীদের জন্য। কোন বাড়ি থেকে যে এই ছেলেটিকে তুলে এমন সমাজে নামিয়ে দিয়েছে তার হিসেব হয়তো ওরা নিজেরাও দিতে পারবে না। রুদ্র বলল, এই বাচ্চাগুলোকে তো তাদের বাবা মা খুব যত্ন করে রাখবে, খাওয়াবে দাওয়াবে পালন করবে, কিন্তু এই চিকুর মতন বাচ্চাগুলোর কি হবে একবার ভেবে দেখেছো? আর যে কোনো সাধারণ নাগরিকের চাইতেও ও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে খুঁজে বের করলো, তাই আমি ওকে নিমন্ত্রণ করেছি। বুঝলি চিকু, এই কেসের সমাধানের আসল হকদার তুই। তোকে বঞ্চিত করা আমার মহাপাপ হবে। বলে রুদ্র পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে দিল চিকুর উদ্দেশ্যে। মনে পড়ল মোহনলাল বাবু বেশ খুশি হয়ে ওকে একটা চেক ধরিয়ে দিয়ে অনেকগুলো ধন্যবাদ দিয়েছিলেন। ও তাহলে সেটা টাকায় কনভার্ট করে নিয়েছিল। চিকু অনেকটা নির্বাক রেডিওর মতো রুদ্রর পায়ে পড়ে গেল, কোনো কথা বলতে পারল না। ভালো করে ভোজন করে আজকে তাহলে একটু চিড়িয়াখানা ঘুরে আসবো আমরা তিনজনে, কেমন? কি হরিরাম, তুমিও যাবে নাকি আমাদের সঙ্গে? আপনি যদি বলেন তাইলে পরে। বেশ বেশ, তাহলে খাবারটা বেড়ে ফেলো দেখি। আজ আমরা একসাথে বসে জয়ের আনন্দে ডাবল ডাবল খাবো, কেমন? কি বলো বৃশ্চিক? আমার চোখের কোণায় জল চিকচিক করছিল। চিকুর মতন হাজারো বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে মনে শঙ্কা হচ্ছিল বটে। একটা সব কেড়ে নেওয়া বাচ্চাকে একটা সুন্দর দিন উপহার তো আমরা করতেই পারি, তাই নয় কি? শুনছিলেন মিশন চড়ুই। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপং ঘোষ, বিভিন্ন চরিত্রে সৌরভ সাহা, প্রিয়নাথ মুখোপাধ্যায়, দিব্যেন্দু দাস, সৌমিক, সৌরভ রায়, দিব্যেন্দু গোস্বামী, পিয়ালি এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ সুজয় ভূঁইয়া, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি নতুন রহস্য গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।